সবেই বিকেলের বিবর্ণ রং আকাশ ছুঁয়েছে। পাখিদের ব্যস্ত ডানা ঝাপটানো দেখা যাচ্ছে পুরো আসমান জুড়ে। তাদের কিচিরমিচির শব্দে বিকেলের নৈকট্যতা খুব সহজেই ধারণা করা যাচ্ছে। সওদাগর বাড়ির দুটো গাড়ি এসে থেমেছে বিমানবন্দরে। চুপসে আসা মনের অনুভূতি আর দ্বিতীয়বার হৃদয় খালি হওয়ার যাতনা তারা নীরবতার মাঝে মিশিয়ে দিয়ে নাটকীয় ভালো থাকার চেষ্টা করছে কেবল। তবে চাঁদনি কান্নাকাটি করেনি, বরং বাড়ির বড় মেয়ের মতন খুশি থাকার দায়িত্ব পালন করছে অবিরত। সকলের থমথমে মুখ যেন চাঁদনির চলে যাওয়ার ক্ষত আরেকটু গাঢ় করছে। তবুও সে সামলে নিল নিজেকে। এতটা দূরে সে যেতে চায়নি, যতটা দূরে গেলে পিছু ফিরে আর নিজের মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে না। তবুও ভাগ্য বুঝি চেয়েছে অন্য কিছু। আমরা যা চাই সচরাচর দেখা যায় ভাগ্য তার বিপরীতেই চায়। হয়তো সেজন্যই পৃথিবীতে এত মন খারাপের গল্পরা বেনামি ঠিকানায় দুঃখ উড়ায়। যাওয়ার ঘন্টা বেজে উঠল গোপনে। অ্যানাউন্সমেন্টে সুরেলা একটি কণ্ঠ দিক দিয়ে নির্দেশনা দিতে আরম্ভ করলো। যেই কণ্ঠ দিক নির্দেশনার আড়ালে হয়তো বোঝায় আর দাঁড়িয়ে থাকার সময় নেই পথিক। সকল পিছুটান পেছনে ফেলে সামনে চলো। কেউ তোমার জন্য থেমে থাকবে না। তুমি সময়ের সাথে তাল মিলিয়ে হাঁটো। তোমার জন্য পিছুটান বাধা নয়। চাঁদনি বিশাল বড় এক শ্বাস ফেলল গোপনে। বুকের ভেতর এমন দমবন্ধকারী ভারী পাথরটা নামাতে চাইল, অথচ পারল না। এই শেষ মুহূর্তে এসে তার কেবলই মনে হচ্ছে থেকে যেতে। মনের এই আহ্লাদি আবদার অবশ্য মস্তিষ্কের কাছে নিছকই ঠাট্টায় উড়ে গেল। থেকে যাওয়ার এই নিয়ম ভাঙ্গা আবদার মেনে নিল না মস্তিষ্ক। তার কেবল দূরে যাওয়ার পায়তারা কিনা, কারণ সে জানে বরাবরই মনের সিদ্ধান্ত জীবনে তুমুল ব্যথা হয়ে থাকে যায়। মন যে কোমল শীতল, সে কঠিন সিদ্ধান্ত নিতে জানে না। তাই মস্তিষ্ককেই সে দায়িত্ব নিতে হয়। জীবনের সবচেয়ে ভালোর জন্য কখনো কখনো অনুভূতি বিসর্জন দিয়ে কঠিনই হতে হয়। চাঁদনি তার বাবার হাত থেকে ট্রলিটা নিতে চাইলে আফজাল সওদাগর বললেন, তুমি নিতে পারবে না তো মা, অনেক ভার। জীবনের যে কমতর হবে না, তাই না আব্বু? কখনো কখনো এই ভার নিতে না পারলেও নিতে হয়। আর কতকালই বা আমার ভার বইবে তোমরা বলো? 28 বছরের এই বোঝা আমি হালকা করে দিয়ে যাচ্ছি আব্বু। কয়েকটা দিন তোমরা না হয় শান্তিতে বাঁচলে। কথাটা চাঁদনি মায়ের দিকে তাকিয়েই বলল। কথা শেষ করে কেমন হাসলো। এই হাসিরা মৃত ভাষাহারা। রোজা সওদাগর মেয়ের এই ফ্যাকাশে মুখের দিকে চাইল করুণ চোখে। অনেকদিন পর বোধ হয় সে এমন বুক ভরা চিহ্ন নিয়ে দেখলেন মেয়েকে। ছি আম্মু, তুমি কখনোই আমার বোঝা ছিলে না। কন্যা সন্তান আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আমার পরম সৌভাগ্য ছিল মা যে আমি তোমাকে পেয়েছিলাম, আর আজ আমার পরম দুর্ভাগ্য যে আমি তোমাকে হারাচ্ছি। শেষের কথাটুকু বলতে গিয়ে অসহায় বাবার কণ্ঠ কাঁপল। তবে চাঁদনি রইল অনড়। সে শক্ত মনে একে একে বিদায় নিল সকলের কাছ থেকে। সবশেষে বাদ রইল তার মা। চাঁদনি এবার নিজেকে ভীষণ শক্ত করল। যতটুকু শক্ত করলে মা বাবাকে ছেড়ে যাওয়া যায়, ঠিক ততটুকু। অতপর ধীর পায়ে এগিয়ে এলো মায়ের দিকে। মেঘমন্দ্র কণ্ঠে বলল, বিদায় দিবে না মা? তোমার ঘাড়ের বোঝা আজ আজ হালকা হচ্ছে। একটু হাসি মুখে বিদায় দাও আমারে। রোজা সওদাগর ঠিক এই কথাটার পরে আর স্থির থাকতে পারলেন না। ঝাপটে ধরলেন মেয়েকে। হাওমাও করে কেঁদে কেঁদে বললেন, তোরে অনেক দুঃখ দিছি মা, ক্ষমা করিস তোর অভাগিনী মারে। এবার চাঁদনির বন্ধ চোখের পাতা থেকেও গড়িয়ে পড়ল এক বিন্দু অশ্রু। মায়ের পিঠে নিবিড় হাত রেখে অভিযোগবিহীন বলল, তুমি এত যত্ন করে আমারে ঘরলে মা, এতটুকু কষ্ট দেওয়ার অধিকার তোমার আছে। আর আশেপাশের মানুষ যত কষ্ট দিয়েছে আমায়, তার কাছে তোমার দেওয়া কষ্ট কিছুই না আম্মু। তবে আমি সেই ব্যথা ভুলতে তোমার কোল খুঁজতাম বারংবার। সেই কোল তখন আমায় ভরসা দেয়নি, আসেনি আমার ভরসা হয়ে। এই একটা আফসোস আমার চিরজীবন থাকবে মা, চিরজীবন থাকবে। রোজা সওদাগর আরও শক্ত করে যেন আঁকড়ে ধরল মেয়েকে। কিন্তু লাভ কি? শেষবেলার আঁকড়ে ধরে যে লাভ নেই। যার যাওয়ার কথা সে তো যাবেই। চাঁদনি মাকে যত্ন করে ছাড়িয়ে নিল নিজের থেকে। উদাস চোখে তাকালো বাবার পানে। কেমন এক বিষণ্ণ স্বরে বলল,
আব্বু, এই কলঙ্কিনীর ভরসা হওয়ার জন্য তোমায় আমি কখনো ভুলবো না। পুরো পৃথিবী যখন আমায় কোণঠাসা করে দিয়েছিল, তখন আমার পুরো পৃথিবী হওয়ার জন্য আমি চিরজীবন কৃতজ্ঞতা স্বীকার করবো আব্বু। আমি দেশ ছেড়ে ছাড়তে চাইনি, তবু ছাড়তে হলো তোমাদের। আমার এই মন ভালো না থাকার জীবন বেছে নেওয়ার জন্য আমি কিছু মানুষকে কখনো ক্ষমা করব না। জানো আব্বু, আমি এই দূর দেশে তোমাদের বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে বাঁচবো। আব্বু, জীবন এত জটিল কেন? চাঁদনি প্রশ্ন করলো ঠিকই, কিন্তু উত্তর শোনার অপেক্ষা করলো না। জীবন এত জটিল কেন, তার উত্তর যে কারো জানা নেই, এমনকি আব্বুরও না, সেটা তো ভালো করেই জানে। আফজাল সওদাগর মনে মনে ভীষণ শোকে মূর্ছা গেলেন, তবে বাহির থেকে রইলেন অটল। বাবাদের যে ভেঙে পড়তে নেই। সকল প্রিয় মানুষ, প্রিয় পরিবেশ, সুন্দর স্মৃতি ফেলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। চোখের উপর ভেসে উঠছে কত স্মৃতি। খুব অগোচরে মিন্ময়ের মুখটাও বার কয়েক উকিঝুঁকি দিল স্মৃতির পাতায়। শাহাদতের সাথে দীর্ঘ 8 বছরের প্রেমের স্মৃতিরাও জীবিত হলো, বিড়বিড় করে বলল, শাহাদাত, তুমি বড় নিঠুর প্রেমিক। তোমার প্রেমে আটকে আমার চরম সর্বনাশটুকু হলো। শেষমেশে কিনা নিজের ঠিকানা বদলাতে হলো। কেন প্রেম আসে ব্যথা দিতে? কেন তোমরা চাঁদনিদের অভিমানের প্রাক্তন হয়ে থাকো? কেন তোমাদের না পেয়েও এত নিঃস্ব হয়ে যায়? বুকের ভেতর অসহ্য ব্যথা নিয়ে চাঁদনি যখন দৃষ্টি সীমানার বাইরে গেল, বিমানবন্দরের বাইরে এক কোণায় দাঁড়িয়ে মিন্ময় তখন খুব গোপনে আফসোসের শ্বাস উড়িয়ে ফেলল। চিরজীবনে এই আফসোস নিয়ে কাটাতে হবে ভাবতেই তার বুক ভার হয়। লাগেজ ছেড়ে বসতেই চাঁদনির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। তখনকার মিন্ময়ের সুদূরে দাঁড়ানো অবয়বটা তার দৃষ্টিগোচর হয়নি। কিভাবে হবে? এই ছেলেটা তো একদিন হলেও তাকে অসম্ভব ভালোবেসেছে। অকারণে তো আজকাল কেউই ভালোবাসে না, তবুও তো ছেলেটা বেসেছে। সেই কৃতজ্ঞতা তো চাঁদনির থেকে যাবে আমরণ। চাঁদনি চোখ বন্ধ করতে কানের কাছে বারবার প্রতিধ্বনিতে হলো সেদিকে তার বন্ধুর বলা কথাগুলো। যখন চাঁদনি ভাইরাল হওয়া ছবিটা নিয়ে দিশেহারা, তখন তার বন্ধু মমিনুল সাইবার ক্রাইমের একজন আদর্শ কর্মকর্তা তাকে ভীষণ সাহায্য করে এবং সে জানায় ছবিটা মিন্ময় ফ্যাক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে। চাঁদনির অবশ্য প্রথম পর্যায়ে একটু রাগ হলেও পরে ঠিক থিতিয়ে আসে সে রাগ। মিন্ময়কে উদাসীনতা দেখিয়ে বোঝাতে হবে, ভালোবাসার যুদ্ধে কখনো জোর জবরদস্তি খাটে না, সেখানে কেবল নিঃস্বার্থ হতে হয়। মিন্ময় ফুটপাতে বসে আছে, দৃষ্টি তার আকাশ পানে। দূরে হতে মাথার 1000 মাইল উপরে দিয়ে একটি প্লেন উড়ে যাচ্ছে। মিন্ময়ের প্রেমের ইতি এখানেই। পুরুষ মানুষের কাঁদতে নেই, নিয়ম উপেক্ষা করে মিন্ময় কাঁদল, বলল, ইন্দুবালা, আমি আপনার ব্যথা হতে চাইনি। দূর হতে তখন গান বাজছে, সখী ভালোবাসা কারে কয়, তাকে কেবলই যাতনাময়। সন্ধ্যার আকাশে একমুঠো সোনালি আভা দেখা যাচ্ছে খুব ক্ষীণ। মনে হচ্ছে নিভৃত চারণীর গাঢ় অভিমান গগনবক্ষে আলিঙ্গন করছে। আজ মন খারাপের অপরান্ত হলেও দিনটি বিশেষ। এতটাই বিশেষ, সে প্রতি বছরের ক্যালেন্ডারে পাতায় এই দিনটিকে একটি অষ্টাদশীর কন্যা লাল কালিতে বৃত্ত দিয়ে হাসতে হাসতে যৌবন পেরিয়ে বার্ধক্যকে পা দিবে। এই দিনটির স্মৃতিচারণে সে কখনো কাঁদবে, কখনো বা পৃথিবীর সবচেয়ে বেশি আনন্দে আহ্লাদী হবে। আজ যে সকল অপ্রাপ্তিদের প্রাপ্তি হওয়ার দিন, আজ বাহারবাইকে পেতেই হবে কথার বৈধ দিন। চিত্রা লাল রঙের একটি জামদানি শাড়ি শরীরে চাপিয়ে নববধূর লজ্জাতে আবেশিত হয়েছে। শাড়িটা বাহারবাই দিয়েছে তাকে, বিয়ের উপলক্ষেই দেওয়া। বাহারবাইয়ের পক্ষ থেকে পাওয়া প্রথম উপহার এটা। বার কয়েক শাড়িটা নাকে চেপে সে ঘ্রাণ শুকল। কেমন যেন নিজে একটা ঘ্রাণ পাওয়া গেল। চিত্রা সেই অদৃশ্য ঘ্রাণ পেয়ে লাজুক হাসল। অতঃপর নিঃশেষ হওয়া গোধূলির দিকে তাকিয়ে ক্ষণ গুনল সঠিক সময়টা আসার। সন্ধ্যার আকাশের শেষ আলোটুকু বিলুপ্ত হতেই সে নেমে গেল ঘর ছেড়ে। সাবধানী পায়ে এসে থামল গেটের বাহিরে। মৃদু মৃদু শীতল বাতাস এসে শিরশির করে গা কাঁপিয়ে যাচ্ছে তার। সে এই বাতাসটুকু অনুভব করল শৌখিন আত্মায়। নিজের মন মতন জীবনের সবচেয়ে বিশেষ দিনটিতে সে সেজে নিয়েছে। এই তো আর কয়েক ঘন্টা,
তারপর বাহার ভাই মানুষটা চিরতরে তার বলে লিখিত হবে পৃথিবীর নিষ্ঠুর বুকে। এই নিদারুণ আনন্দে তার শরীর কাঁপছে। প্রিয় পুরুষকে স্বামী হিসেবে পাওয়ার সেই গোপন উল্লাস তা আর গোপন থাকছে না, বুক চিরে যেন বেরিয়ে আসতে চাচ্ছে আনন্দ। চিত্রা ক্ষণে ক্ষণে শ্বাস ফেলছে অতি আনন্দে, বার কয়েক কেঁদেছেও মেয়েটা। প্রাপ্তির যে আনন্দ, সে আনন্দের কাছে পৃথিবীর সকল নিয়ম অনিয়ম হয়ে যায়। প্রেমের ঊর্ধ্বে ফুলে হুট করে ভ্রমর আসার ব্যাপারটা তার নিতান্তই স্বপ্ন মনে হচ্ছে। এত সুখ তার কপালে ছিল, এতটা সুখ, এই সুখে না আবার মরণ হয় সইতে না পারার যন্ত্রণায়। ঘড়ির কাঁটায় বেলা ফুরোনোর গান। হাঁটতে হাঁটতে গলির শেষে মাথাতে আসতেই স্বস্তির শ্বাস ফেলল। যাক, কেউ তাকে দেখেনি, এটাই বড় শান্তির ব্যাপার। রিকশার খোঁজে এদিক সেদিক তাকাতেই গলির মোড়ের টং দোকানটার দিকে তার নজর স্থির হলো। বার কয়েক কাপড় ভারী পল্লব বিশিষ্ট নেত্র যুগল। কথা থেমে গেল লাল রঞ্জকে রঞ্জিত ওষ্ঠের সম্মুখে এসে। মুগ্ধতায় ছেয়ে গেল চারপাশ। অস্পষ্ট স্বরে ডাকল সে। আর ভাই, টং দোকানের সামনে দাঁড়িয়ে মনের সুখে সিগারেটের ধোঁয়ায় জীবন বিলাস করতে থাকা নীল পাঞ্জাবি পরিহিত বাহারের সাথে সাথে চোখ ফিরিয়ে চাইল। চিত্রাকে দেখে খানিক হাসলো, কি বোঝার উপায় নেই। মানুষটার হাসি কান্না সবই যে তার গম্ভীর ব্যক্তিত্বের নিচে ঢাকা পড়ে যায়। সিগারেটের শেষ টানটা দিয়ে এগিয়ে এলো বাহার। সেই এলোমেলো চলন বাঁকা তীক্ষ্ণ চোখের দৃষ্টি, রুক্ষ শুষ্ক কদমের মতন চুলগুচ্ছ। তবে পরনের পাঞ্জাবে আজ এক নতুন বাহারের দীপ্তি ছড়িয়েছে। এ এক অন্যরকম বাহার, এ যেন এক প্রেম সৃষ্টি করা ধ্বংস মানব। চিত্রা স্থির, চোখ আটকে আছে নীল পাঞ্জাবিতে। মোহময় তার মায়াভরা দৃষ্টি বলল, পৃথিবীর সকল সুন্দরের মাঝে আপনি অন্যতম বাহার ভাই। আপনি কি সে কথা জানেন? কখনো বলনি তো, জানবো কিভাবে? তবে আজ জানলাম, তাও পাঞ্জাবির কল্যাণে। বাহারের ঠাট্টা মেশানো কথা হেসে উঠল চিত্রা, বিবশ কণ্ঠে বলল, আমার ভাবতেই কেমন যেন লাগছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা কিনা আমার ভালোবাসায় আছে। ভালোবাসা? সে যে নেহাত মরিচিকা মেয়ে, অবেলার কুকুর, যার মূল্য দিতে দিতে আমাদের জীবন চরম মূল্যহীনতায় হারিয়ে যায়। আচ্ছা রঙ্গনা, সবটুকু ভালোবাসা যার নামে, তার নামে ঘৃণার ভাগ কতটুকু হবে? শেষের প্রশ্নে থেমে গেল চিত্রা। লোকটার স্বভাব কি কখনো বদলাবে না? সব সময় এমন কথা বলতেই হয়? লোকটা জানে না এসব কথা অষ্টাদর্শী হৃদয়ে যে বড্ড আঘাত হানে। কখনো যদি আমায় ভুলতে চাও মেয়ে, তবে প্রথমে ভুলে যেও একটা ছেলে ধন্য হতো তোমাকে পেয়ে। চিত্রা নিকোটিনের ঝলসে যাওয়া বাহারের ঠোঁটগুলো চেপে ধরল, তাচ্ছিল্য করে বলল, আপনাকে ভুলতে হলে যে সবার প্রথমে আমার নিজেকে ভুলতে হবে বাহার ভাই। আর নিজেকে ভুলে গিয়ে বাঁচা যায়? আমি বাঁচবো না বাহার ভাই, বাঁচবো না। বাহার কথা বাড়ল না আর। একটি রিকশা থামিয়ে উঠিয়ে দিল চিত্রাকে। চিত্রা বিস্মিত কণ্ঠে বলল, এক জায়গাতেই তো যাচ্ছি, আপনি উঠছেন না কেন? চলুন। কাজ আছে একটু, তুমি গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। কথা থামতেই চলতে শুরু করে রিকশা। চিত্রার বুকের মাঝে কেমন অসহ্য যন্ত্রণা হলো হুট করে। কিছুক্ষণ পর যে মানুষকে চিরতরে পেয়ে যাবে, সে মানুষটার সাথে খানিকের বিচ্ছেদটা যে তার কেমন দম বন্ধ করা লাগলো। সে চলন্ত রিকশা থেকে পিছে ঘুরে তাকালো। বাহার দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার স্থির, মুখে বহু করুণ মুচকি হাসি, চোখের কোণে কি চিলিক দিল অশ্রু। চিত্রা ঠিক ঠাহর করতে পারল না। রিকশা দৃষ্টি সীমানার বাহিরে যেতেই বাহার আকাশের দিকে মুখ করে চরম বিষাদগ্রস্ত স্বরে বলল, তোমার জীবিত মৃত্যুর শোকে বাহার শোকা হতো রঙ্গনা। বখাটে বাহার কখনোই হয়তো তোমার হবে না। তোমার মন ভাঙার অপরাধে বাহার চিরজীবন মৃত্যু নিকটে থাকা রোগীর মতন ছটফট করবে। তুমি ক্ষমা করো না তবু আমায়। তুমি জানবেও না, তোমার ভালোবাসার সমাধির পাশে আমি থেমে যাব। আর কখনো গাইব না, আর কখনো চাইব না। তুমি সামলে নিও মেয়ে, তুমি আগলে নিও নিজেকে। বাহারের বিরহের শোক কাটিয়ে তুমি ভালো থেকো রঙ্গনা। আমি না হয় ভালো থাকবো তোমার বাঁধনহারা অশ্রুর অবসাদে। কথা থামিয়ে বাহার উল্টো পথে হাঁটা ধরল, তার নিদারুণ কণ্ঠে সুর তুলল, আমি কি বলিব আর, বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা অঙ্গার।
কাজী অফিসের সামনে ধুলোমাখা শরীর নিয়ে চিত্রা ঠায় দাঁড়িয়ে থাকে। সন্ধ্যা পেরিয়ে রজনী নামে ধরায়, অথচ চিত্রাকে বিয়ের স্বপ্ন দেখানো বাহার ভাই তার কথা রাখে না। চিত্রার চোখের উপচে পড়া অশ্রু সকালের সাজ সারাদিনের বিষাদে অবসাদ নিয়েছে। লাল টুকটুকে বৌসাদার স্বপ্ন চির প্রতীক্ষায় পথে দাঁড়িয়ে থাকে। দূর থেকে গানের তালে ভেসে আসে বিচ্ছেদের বিরহী সুর। ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়ারে, কইও গিয়া। চিত্রা চিৎকার করে আধার রাস্তায় বসে পড়ে। জ্যোৎস্নার রং হামাগুড়ি খায় তার শরীরে। মেয়েটা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, বাহার ভাই চলে আসুন প্লিজ, এমনটা করবেন না। আপনি কথা না রাখলে মরে যাব যে। চলে আসুন প্লিজ, আমার অন্তরটা সত্যি পুড়ায় যায়। চলে আসেন আপনি, আপনি কথা না রাখলে যে আমি মরে যাব। পাষাণ প্রেমিক আপনি বাহার ভাই, বড় পাষাণ। এমনি আমারে মা মারতে পারলেন? উত্তর দেওয়ার কেউ নেই। গুলশান রাস্তা কেবল চেয়ে দেখে এই প্রেম বিচ্ছেদ। চিত্রার চোখে ভেসে ওঠে চঞ্চল অতীত, যে অতীতের সবটুকু জুড়ে কেবল একজন বখাটে প্রেমিকের অস্তিত্ব, যে কখনো গান গায়, কখনো বা অবহেলায় হাসে একটু। চিত্রার চোখের পাতা বন্ধ হয়। সেই বন্ধ হওয়া চোখের পাতা থেকে গড়িয়ে পড়ে বেনামি কষ্টরা। কতক্ষণ বিড়বিড় করে মেয়েটা, তারপর চুপ হয়ে থাকে বহুক্ষণ। শুনশান রাস্তাতেও একসময় একাকিত্ব দূর করে কতগুলো গাড়ি শা শা করে ছুটে যায়। অথচ চিত্রার একাকিত্ব কাটে না। এই নিষ্ঠুর পৃথিবীতে প্রেমিকের বিশ্বাসঘাতকতার ছুরিটা অষ্টাদশীর বুকের ভেতর থাকা অদৃশ্য মাংসপিণ্ডকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে যে। সেথায় আর বসন্ত ফুল ফুটবে না কখনো। চিত্রার চোখ মুখ কেমন শক্ত হয়ে যায়, কেমন গাঢ় অভিমানে বলে, আপনাকে আর চাই না বাহার ভাই, চাই না। এরপর সব চুপ। ভালোবাসাটা মৃত। মাথার উপর অর্ধখণ্ডিত চাঁদ নির্লিপ্ত। চিত্রার গাঢ় কাজল অভিযোগে লেপ্টে গেছে চোখের নিচে। প্রেমিকের জন্য খুশিতে আহ্লাদি হওয়া লাল টুকটুকে জামদানি শাড়িটাও ধুলোয় মাখামাখি হয়ে ধরছে মলিনতা। রিকশার টুংটাং শব্দ শোনা যাচ্ছে রাতের রাস্তা জুড়ে। চিত্রা বসে আছে মৃত মানুষের ন্যায়। রাস্তা আনুমানিক কটা বাজে তা ধারণা নেই, কিংবা ধ্যানও নেই সেদিকে। তবে রাতের গম্ভীর্যতা দেখলে আজ করা যাচ্ছে 12টার কাছাকাছি সময়। চিত্রা রিকশা যখন তার কলেজের গলির সামনে দিয়ে মোড় নিল, ঠিক তখনই সে খেয়াল করলো কলেজের পাশের গলিটা বন্ধ করা হয়েছে। রোড অ্যালার্ট সাইনবোর্ডও টাঙ্গানো হয়েছে। কয়েকজন কনস্টেবল বসে বসে ঝিমুচ্ছে সেখানে। এবার নির্লিপ্ত চিত্রার মাথায় অদ্ভুত ভাবনা খেলে গেল। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে রিকশা চালককে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে মামা? এই গলিটায় পুলিশ পাহারা কেন? পথের দিকে ব্যস্ত থাকা আধবয়সী মানুষটা তার কাজে মনোযোগ রেখেই বললেন, হায় আম্মা, জানেন না কি হয়েছে? গতকাল রাতেই তো এখানে পুলিশ তদন্ত করছিল। অনেক নেশা জাতীয় জিনিস নাকি এই গলিতে সাপ্লাই করা হয়। অনেক অল্প বয়সী ছেলে মেয়ে এই নেশার জগতে বুঁদ হয়ে গেছে নাকি। চিত্রার শরীরে অদৃশ্য কম্পন দেখা দিল। মস্তিষ্কে ভেসে উঠল বনফুলের মুখটা। সে প্রায় কয়েকদিনই তো বনফুলকে এ গলিতে দেখেছিল। এখানে বনফুলের কোনো কাজ না থাকা সত্ত্বেও তো সে এখানে আসতো। তাহলে কি? চিত্রা আর ভাবতে পারল না কিছু। তার বোকাশোকা বন্ধুটা আজ আধার জগতে বিলীন হয়েছে। এই ভাবনাটা তার মস্তিষ্কে বেশ প্রবল চাপ দিল। অসাড় হয়ে এলো তার দেহ। ভয়ে আতঙ্কে সে মুখ চেপে ধরল দুহাতের আঁচলে। মেয়েটা তো এমন ছিল না কখনো, এমন হলো কিভাবে? চিত্রা ভাবল। ধীরে ধীরে তার ভাবনা স্বচ্ছ হলো। হ্যাঁ, ঠিক যখন থেকে ভাইজান রুক্ষ হলো বনফুলের প্রতি, তখন থেকে মেয়েটার অধপতন শুরু। তাহলে কি এটার প্রতিশোধ নিল বাহার ভাই? যেমনভাবে বনফুল মূর্ছা গিয়েছিল, ঠিক তেমন জায়গাতেই এনে চিত্রাকে ফেলল সে। প্রেমিকা তো স্বার্থপর হয়। চিত্রার ভাবনা শেষ হওয়ার আগেই পথ ফুরায়। গন্তব্যে এসে থামে 3 পায়রা বিশিষ্ট যানটি। চিত্রা ক্লান্ত শরীরে নেমে ভাড়া মেটাতেই তার গালে চড় পড়ে। চিত্রা অবাক হয় না। এটা ভবিষ্যৎ জেনেই সে এখানে এসেছে। তার যে এই সওদাগর ভিলা ছাড়া যাওয়ার জায়গা নেই। নিশ্চপতা ভেদ করে মুনিয়া বেগমের কণ্ঠস্বর শোনা যায়, আসার প্রয়োজন কি ছিল?
রাত 1:30টায় ভদ্রবাড়ির মেয়েরা বাইরে থেকে ফিরে না? চিত্রা মাথা নত রাখলেও বুঝতে পারল সকলের চোখ মুখে উপচে পড়া বিস্ময়। তারা হয়তো চিত্রার যন্ত্রণায় ভেঙে আসা ভেতরটার উপলব্ধি করতে পারল বাহির থেকেই, কিন্তু চিত্রাকে ভুল প্রমাণ করে দিয়ে মুনিয়া বেগম আশ্চর্যের সপ্তম পর্যায়ে চলে গেলেন বোধ হয়। হতবম্ব কণ্ঠে বললেন, বাড়ির এই খারাপ সময় তুমি লাল শাড়ি পরে ঘুরতে গিয়েছিলে চিত্রা? চিত্রা চোখ তুলে তাকায় না। মুনিয়া বেগমের রাগ বাড়ে, সাথে লজ্জিত বোধ করে খানিকটা। বাইরেতে এমন বিষাদ চলছে অথচ তার মেয়ের মনে এত ফুর্তি, ছি! অথচ বাড়ির মানুষগুলো তাকে কতই না ভালোবাসা দিয়েছে। এগিয়ে আসে নুরুল সওদাগর, গম্ভীর কণ্ঠে বলে, একটা নির্লজ্জ মেয়ের জন্ম দিয়েছ, ঘৃণা লাগছে এখন এর প্রতি। তুমি মরে যেতে পারছো না? ব্যথায় জর্জরিত চিত্রার শেষ ভালো থাকার চেষ্টাটুকু নিঃশেষ হয়ে যায়। হাসে সে নিখুঁত করে গুটি গুটি পায়ে ভাইজানের কাছে এগিয়ে যায়, কি মনে করে বাচ্চার মতন লুটিয়ে পড়ে ভাইয়ের বুকের মাঝে। এবার সওদাগর বাড়ির সকলে কিছুটা চমকে গেল। এই চিত্রার আচরণ বড্ড অপরিচিত। কি হলো মেয়েটার? তুহিন বোনকে চেনহের হাতে আগলে নেওয়ার আগে মেয়েটা বুক থেকে মুখ তুলে কেমন অভিযোগ করে বলে, ভাইজান, আমি হেরে গেছি। প্রতিশোধ, প্রতিহিংসার এই পৃথিবীতে তোমার চিত্রার খাদ বিহীন ভালোবাসার মূল্য কেউ দিল না ভাইজান। তোমার চিতাবাঘকে মেরে ফেলেছে, ওরা মেরে ফেলেছে। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চিত্রা ছুটে গেল বাড়ির ভেতর। সশব্দে আটকে দিল নিজের ঘরের দরজা। সেই শব্দে কাঁপল বোধহয় সওদাগর বাড়ির সুখের শেষ অস্তিত্বটুকু। তুহিন বিভ্রান্ত হয়ে ছুটে গেল বোনের পেছনে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে যে। রক্তে রঞ্জিত সওদাগর বাড়ির সবচেয়ে ভীতু মেয়েটির রুম, শ্বাস চলছে ক্ষীণ। চাঁদের আলো গাঢ় জ্যোৎস্না ছড়িয়ে দিয়েছে সেই অন্ধকার ঘরটিতে। বাহির থেকে প্রচুর হাঁকডাক হচ্ছে, কিছুটা চিত্রা শুনছে, কিছুটা শুনছে না। তার দৃষ্টি জানালার বাহিরে দাঁড়িয়ে থাকা রংচটা দুতলা বাড়িটির দিকে। যে বাড়িটির সদর দরজায় ঝুলছে বিরাট তালা, ছাদ খা খা শূন্য। যে বাড়ির ছেলেটি চিত্রা নিঃশেষ হওয়ার কারণ, যে বাড়ির মেয়েটিও এমন প্রেমেই নিঃস্ব হয়েছিল। চিত্রার চোখ বুজে এলো, বিড়বিড় করে বলল, ভালোবাসার কাছে নাকি সব মিছে। তবে প্রতিশোধ এত বড় হয়ে গেল কিভাবে? আমার সবটুকু ভুল জীবনের শুধু সঠিক বনফুলটার সাথেও আমার এমন আজন্মের দূরত্ব তৈরি হয়ে গেল কিভাবে? জীবনে আমার এত ভালোবাসায় পরিপূর্ণ জীবনটা ভালোবাসা শূন্য হলো। বাহার ভাই কি হতো শেষ বেলায় একটু ভালোবাসলে? এভাবে না মারলেও তো পারতেন। এত প্রশ্নের উত্তর মেলে না। দূর হতে অকল্যাণের সুর নিয়ে কেবল কানাকুয়ো ডাকে। কিন্তু প্রেমিকা কি আদৌ জানবে প্রতিশোধের ধর্ম যে প্রেমিকের নেই? 2 বছর পর সুইজারল্যান্ডের ছোট্ট শহরে হুট করে আজ আশ্চর্যজনক ভোর হলো। চাঁদনির ঘুম ভাঙল বহু পুরনো সেই গান শুনে, ইন্দুবালা গো ইন্দুবালা গো। চাঁদনির হুড়মুড় করে বিছানা থেকে নেমেই উকি দিল জানালার দিয়ে। বরফের শহরে আজ সোনালি রোদ্দুর উঠেছে সতেজ হয়ে। চাঁদনির আঙ্গিনায় বসন্তের দূত এসেছে যে। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। গান কোথা থেকে আসছে সে জানে না, তবে কার কল্যাণে আসছে সেটা বোধ হয় সে আন্দাজ করতে পারল খানিকটা। তাই তো নিজেই ঝলমলে কণ্ঠে বলল, ইন্দুবালার কাছে পৌঁছাতে তোমার 2 বছর লেগে গেল মৃন্ময়। সিলেটের আবেশিত বিকেলের পথ ধরে ওহি হেঁটে যাচ্ছে। বর্ষাকালের রাস্তা জলে থই থই। বহুক্ষণ জল্পনা কল্পনা করে কল লাগালো বহু পুরনো সেই নাম্বারটিতে। গত 1 সপ্তাহ ধরেই কল করবে কি করবে না এর দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। অথচ সকল সংশয় মুছে কল দিল। রিং হলো সেই নাম্বারে। ওহির বুকের মাঝে অনাকাঙ্ক্ষিত কম্পন। অপর পাশের মানুষটা কল ধরবে তো? ওহির সকল সংশয়কে মুক্তি দিয়ে অপর পক্ষে কল রিসিভ হলো। গম্ভীর পুরুষালী কণ্ঠটা বলে উঠল, 749টা দিন আমাকে যন্ত্রণা দিয়ে এখন কল দিতে ইচ্ছা হলো? চলে যদি যাবেন তাহলে এসেছিলেন কেন? ওহি উত্তর দেয় না। চোখ উপচে বেরিয়ে আসে আনন্দশ্রু।
ভুল বুঝে সে নিজের জীবন থেকে এতগুলো দিন নষ্ট করে ফেলল। ওহির কাঁধে তখন ভরসার হাত রেখে তার জীবনে পরম বন্ধু তার আত্মার মা অবনী বেগম। মেয়েকে ভরসা দিয়ে বললেন, কাঁদছো কেন? তাকে বলো তার অপেক্ষা শেষ হলো। তার হুমুর আন্টি ফিরছে খুব শীঘ্রই। ওহির ক্রন্দনরত অবস্থায় মাকে জড়িয়ে ধরল। ভাগ্যি সে মানুষটা তার জীবনে ছিল, না হয়তো কেবল 2 বছর না, পুরো জীবনটাই তার বৃথা হতো। প্রিয় বাহার ভাই, আপনাকে ছাড়া রঙ্গন ফুল ঝরে যাচ্ছে অকালে। সূর্যের তেজ তার প্রখরতা হারিয়ে অষ্টাদশী হারিয়েছে ভালো থাকা। আপনি জীবনে এসেছিলেন বলেই অষ্টাদশী জানে ধারালো ব্লেড রগে গাঢ়ভাবে ছোঁয়ালে কিভাবে রক্তের স্রোত বয়ে যায়। অক্সিজেন মাস্ক খুলে নিয়ে কিভাবে শ্বাসকষ্টে আচ্ছাদিত থাকা যায়। আপনার অভাবে কিভাবে একজন মেয়ের একটি জীবন থেমে যায়, আপনি তা দেখলেন না। আবার খুব জানতে ইচ্ছে করে, বউ বানানোর স্বপ্ন দেখিয়ে চির প্রতীক্ষায় রেখে চলে যাওয়া বাহার ভাইয়ারা কি ভালো থাকতে পারে? ইতি রঙ্গনা। চিত্রা চিঠিটা শেষ করেই দীর্ঘশ্বাস ফেলল। বাম হাতের কাটা গাঢ় দাগটা কেমন বিদ ঘুটে ঠেকল তার কাছে। মানুষ বলে মৃত্যুর পথ কত সোজা, অথচ সে জানে প্রতি মোনাজাতেও মৃত্যু কামনা করা সে কিভাবে যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। বাহাররা এত নির্দয় কেন? ভোরের সূর্য উদিত হয়। চিত্রার 98 নাম্বার চিঠিটাও জমে পরিত্যক্ত বাক্সে, কারণ প্রাপকের গন্তব্য যে তার জানা নেই। এই হৃদয়হীন শহরে তার পত্রের মাঝে লেখা বাহার ভাইটা যেন আজ ভীষণ দূরে। অষ্টাদশীর চূর্ণ বিচূর্ণ মন থেকে অবশ্য দূরে যেতে পারেনি। চিত্রা জানালা দিয়ে তাদের সামনে বহুদিনের তালাবদ্ধ বাড়িটার দিকে তাকায়। বাড়ির মানুষগুলো কিভাবে যেন উদাও হয়ে গেল। চিত্রার মনে এক আকাশ আশা জমিয়ে তারা হওয়ার মিঠাইয়ের মতো নিরুদ্দেশ হয়ে গেল। এই শহরে হারিয়ে যাওয়ার গল্পে হারিয়ে গেল চিত্রার বন্ধুত্ব ও ভালোবাসা। সমাপ্ত।